স্বাগত নিউজ 24 দুপুর 2টার সংবাদে। সাথে আছি আমি কানিজ লাবণী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হচ্ছে। দুর্নীতিবহুল অংশে কমানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে সংস্থাটির মহাপরিচালক গোলাম ফারুক। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি বেশি নিলে ফেরত দিতে বাধ্য করা হবে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে 177টি অভিযোগ তদন্ত করে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা জানতে মাউশির ডিজি গোলাম ফারুক সহ 6 কর্মকর্তা দুদকে হাজির হন। বুধবার সকাল 10:30টা থেকে দুদকের সচিব আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল শুনানি করছে। ডিজি ছাড়াও এই তলবে উপস্থিত হয়েছে এক উপপরিচালক ও 4 পরিচালক। দুদক জানিয়েছে মাউশির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধিবিধান লঙ্ঘন ও নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ জমা পড়ে দুদকে। ভুয়া করোনা পরীক্ষা ও সনদ জালিয়াতি ও করোনা আক্রান্ত রোগীদের কাছ থেকে অর্থ সাতের মামলায় রিজেন্ট হাসপাতালের শাহেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। 2019 সালে তার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ভুয়া করোনা পরীক্ষা ও সনদ জালিয়াতির প্রমাণ পায় তারা। এই অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। এরই প্রেক্ষিতে তদন্ত শেষে আজ অভিযোগপত্র অনুমোদন দিল দুদক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করছে বিএনপি। ঝিনাইদহ ও নোয়াখালীতে সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে থাকে নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে ফেনীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি। কিন্তু একই স্থানে যুবলীগ সমাবেশ ডাকায় গত রাতেই 144 ধারা জারি করে প্রশাসন। কিন্তু সকাল থেকে 144 ধারা লঙ্ঘন করে নেতাকর্মীরা সমাবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে বিচ্ছিন্নভাবে শহরের বিভিন্ন এলাকায় সমাবেশ করে দলটি। আজকে 144 ধারা জারি করেছেন। আমরা আবারও নতুন করে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা নির্ধারিত মার্চে আমাদের কর্মসূচির জন্য আমরা আবেদন করব। আমরা প্রশাসন এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, ফেনীর মাটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হবে এবং জনসভা হবে এবং এটা শীঘ্রই হবে। ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ 144 ধারা জারি করেছে প্রশাসন। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। হ্যাঁ লাবণী, আপনি যেভাবে বলছিলেন শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে অপ্রীতিকর কোনো ঘটনা ঠেকাতে। আমি এখন রয়েছি ফেনীর ওয়াবদা মাঠে, যেই মাঠেই বিএনপি গতকালকে সমাবেশ করার কথা ছিল এবং গতকালকে আপনারা জানেন যে আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য জয়নাল হাজারীর মৃত্যুর কারণে বিএনপি তাদের সমাবেশ স্থগিত করে। তবে তারা আজকেই অর্থাৎ পরদিন আজকে তাদের সমাবেশের ডাক দিলে বিকেলবেলা হঠাৎ করেই যুবলীগ তাদের কর্মী সমাবেশের জন্য আবেদন করে জেলা প্রশাসনের নিকট এবং এই কারণে আসলে যুবলীগ এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে রাতেই জেলা প্রশাসন এই সমাবেশস্থল এবং পৌর এলাকায় 144 ধারা জারি করে পরবর্তী আজ রাত 12টা পর্যন্ত এবং কোনো পৌর এলাকায়
কোনো সভাস্থল তারা নিষিদ্ধ করেন। আমি একটু দেখাতে যাচ্ছি যে লাবণী, আমার এই পেছনেই কিন্তু আসলে গতকালকে বিএনপি তাদের মঞ্চ করেছিল, পরবর্তীতে আয়োজক কমিটি তাদের মঞ্চ খুলে নেয়। তবে সকাল এখানে এই মাঠের আশেপাশে কিন্তু বিএনপি এবং যুবলীগের কোনো নেতাকর্মীকে কিন্তু আমরা সকাল থেকে দেখিনি। তবে সকাল থেকেই কিন্তু বিএনপির অস্থায়ী কার্যালয় ইসলামপুর রোডে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে লাগলে পুলিশ প্রথমে বাধা দেয়, পরবর্তীতে আসলে এক পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে তাকিয়া রোডে বিএনপি তাদের সংক্ষিপ্ত সমাবেশ করে স্থান ত্যাগ করে। তবে এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আসলে তেমন কোনো আর বড় সহিংসতা ঘটনা ফেনীতে ঘটেনি। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার দাবিতে কিন্তু তারা মিছিল করছে। এই ছিল আসলে আমার কাছে বিএনপি এবং যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে যে 144 ধারা ছিল তার সবশেষ খবর। লাবণী, ধন্যবাদ রতন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনীতে বিএনপি ও যুবলীগের জন্য যে 144 ধারা জারি হয়েছে তার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীর কাছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একবার নিষ্পত্তি হওয়া দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ ফৌজদারি কার্যবিধিতে নেই। সকালে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্র্যাবের বার্ষিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পরে নিষ্পত্তি করা হয়েছে, সেইটা যেহেতু দরখাস্তটা শেষ, আইনের ভাষায় বলা হয় পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজাকশন। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন, নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গঠন করতে হলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমরা আশা করছি নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে অংশ নেবে। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার বিষখালী নদী থেকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস কর্মীরা আরও 2 জনের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে উদ্ধার অভিযান শুরু হবার পর থেকে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হলো। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। সকাল থেকে উদ্ধার অভিযান চলছে। এর আলোকে আমরা আজকে সকালে একটা মহিলা আনুমানিক 35-35 বছর তাকে পেয়েছি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। একটু আগেই এখন পর্যন্ত পুলিশকে হ্যান্ড ওভার প্রক্রিয়া চলতেছে। একটা পুরুষ পেয়েছি, তারও বয়স আনুমানিক 30 বা কিছু বেশি হতে পারে। এই প্রক্রিয়াটা চলতেছে। আশা করি যদি আরও থাকে আমাদের এই উদ্ধার কাজ চলতে থাকে। বরিশাল কিংবা ঢাকা নৌপথে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব মাত্র 8 ঘন্টার। মোটা অঙ্কের ভাড়া নেওয়া হলেও নেই যাত্রী সেবার বালাই। রাত গভীর হলেই ঘুমিয়ে পড়ে লঞ্চের কর্মীরা, ফলে হাজারো যাত্রীর নৌযাত্রা হয়ে ওঠে অনিরাপদ। মালিকদের দাবি, রাত্রিকালীন ভ্রমণে কর্মীদের ঘুমানোর কোনো বিকল্প নেই। এদিকে অপ্রতুল সেবা বাড়াতে তদারকি করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবি ও রাহাত খানের তথ্যে ডেস্ক রিপোর্ট। বরিশাল ও ঢাকা উভয় প্রান্ত থেকেই রাত 9টায় ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চগুলো। রাতে যাত্রীদের খাবার পর্ব শেষ হয় 10টা থেকে 11টার মধ্যে। এরপর যাত্রীদের সাথেই ঘুমিয়ে পড়ে লঞ্চের বেশিরভাগ কেবিন বয়।
রাত্রে লঞ্চ ছাড়ার পর যে কে কোথায় যায় তো কোনো খোঁজ হদিসই থাকে না। কেবিন দিয়েই যখন জাস্ট চাবি দিয়ে চলে যায়, যখন সকালে নামার কথা বলে তখন জাস্ট চাবিটা দিয়ে তারপরে তাদের কার্যক্রম শেষ করে দেয়। মোটা অঙ্কের ভাড়া নিলেও সেবার বেলায় ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। দায়িত্বপ্রাপ্তরা যথাযথভাবে দায়িত্বে নিয়োজিত থাকলে নৌপথের ছোট বড় দুর্ঘটনা শুরুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তারা। টাকা তো কম নিচ্ছে না তারা, কিন্তু সেই অনুপাতে কোনো ধরনের সার্ভিস পাওয়া যায় না। কর্মীদের পক্ষে সাফাই গেয়ে লঞ্চ মালিকরা বলেন, রাতে কর্মীদের ঘুমাতে হয়, তবে রাত 1টার আগে কেউ ঘুমায় না বলে দাবি লঞ্চ মালিকদের। রাতে তো ঘুমাতেই হবে, ওরা রাত্র 1টার আগে ঘুমাতে পারে বলে আমার মনে হয় না, কোনোদিন পারে না। তারা 8 ঘন্টার বেশি পরিশ্রম করে, ওদের ঘর বাড়িই তো এটা। কর্তৃপক্ষ বলছে যাত্রীরা যাতে পর্যাপ্ত সেবা পায় সে বিষয়টি মালিকদের সাথে সমন্বয় করে নিশ্চিত করতে হবে। যাত্রী সেবা কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া আছে, কিন্তু সেটা হচ্ছে অপ্রতুল থাকতে পারে। তো এই অপ্রতুলতা যাতে না হয় সেই বিষয়টা মালিক পক্ষের সাথে আমরা কথা বলবো, এবং এটা যাতে নিশ্চিত করা হয় যাত্রীরা যাতে সার্ভিস পায়, এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। বড় বড় জাহাজ ও লঞ্চের সৌন্দর্য বর্ধন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যতটা মনোযোগী, ততটা মনোযোগ তারা যাত্রী সেবা ও নিরাপত্তায় দেন না বলে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। আর ঝালকাঠির সাম্প্রতিক দুর্ঘটনা বিষয়টিকে আরও জোরালো করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আনুষ্ঠানিক প্রচার শুরু হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে। মঙ্গলবার প্রতীক বরাদ্দের পরই ভোটারদের কাছে ছুটে যান প্রধান দুই প্রার্থী। উত্তেজনা ও চ্যালেঞ্জ থাকলেও আগের মতোই শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। অন্যদিকে জনগণের দাবিতে প্রার্থী হওয়ার কথা উল্লেখ করে সরকারি দলের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে নেতাকর্মী আর সমর্থকদের ভিড়ে মুখর হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বর। মঙ্গলবার বেলা 11টার পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক নৌকা পান সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। অন্যদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতীক পান হাতি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। আমি অবশ্যই সহনশীলতার পরিচয় দিব, আপনারাও সহনশীলতার পরিচয় দিবেন। মিথ্যার আশ্রয় কেউ যেন আমরা না নেই। জনগণ যাকে ভোট করে সে ইনশাল্লাহ বিজয়ী হবে। জনগণের প্রয়োজনে, জনগণের চাহিদার কারণে আজকে 2022 সালে এসে আমাকে নির্বাচন করতে হচ্ছে। এটা জনগণ যেভাবে আমাকে এই নির্বাচনে নামিয়েছে তারা আমার পাশে আছে। মেয়র পদে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 5 জন দলীয় ও 2 জন নির্বাচন করছেন স্বতন্ত্র হয়ে। এই নির্বাচনে এটা আমি আশা করব জনগণ আমাকে যে 5 বছর আমার প্রাপ্তি এটা আমাকে ফিরিয়ে দেবে। আমার এলাকাবাসীর যে উৎসব উদ্দীপনা সকালে চাওয়া ছিল ঘুরি, ইনশাল্লাহ আমি ঘুরি পেয়েছি। সাধারণ কাউন্সিলর পদে 148 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 34 জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। প্রতীক বরাদ্দের পর উৎসব আমেজে প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামী 16 জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে করোনার সংক্রমণ। 24 ঘন্টায় বিশ্ব রেকর্ড সর্বোচ্চ 12,01,000-এর বেশি আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 6,400 শতাধিক। একদিনের রেকর্ড সর্বোচ্চ সংক্রমণ হয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও। মার্কিন চিকিৎসকরা বলছেন ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থ না হলেও হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত শিশুদের সংখ্যা। এদিকে ভাইরাসটির বিস্তার রোধে দিল্লিতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। ইয়েলো অ্যালার্টের আওতায় রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বড়দিনের পর বিশ্বজুড়েই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে এমনটাই সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই ধারণাই বাস্তবে রূপ নিল। করোনা মহামারী শুরুর 2 বছর পেরোনোর পর মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হলো। 24 ঘন্টায় শনাক্ত হলো 12 লাখের বেশি করোনা রোগী। প্রতিদিনই বেশ কয়েকটি ইউরোপীয় দেশে গড়ছে সংক্রমণের নতুন নতুন রেকর্ড। করোনা মহামারী শুরুর পর মঙ্গলবার ফ্রান্সে একদিনে রেকর্ড সর্বোচ্চ 1,79,000 আক্রান্ত হয়েছে। একই দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল এবং গ্রিসেও। হাসপাতালে করোনা রোগীদের চাপ বৃদ্ধি পাওয়ার জেরে ভারতের নয়াদিল্লিতে মঙ্গলবার নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।
সংক্রমণের নতুন ঢেউ দমাতে যোগ্য চিকিৎসকদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবিতে দিল্লির দুটি হাসপাতালের বাইরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন ভারতীয় চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 3,05,000-এর বেশি আক্রান্ত এবং 1,775 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ না হলেও এই ভ্যারিয়েন্টে শিশুরাও অধিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের চিকিৎসকরা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে 28,31 লাখের বেশি সংক্রমণ হয়েছে, প্রাণহানি হয়েছে 54,30,000-এর অধিক। নিবির আমিন, নিউজ 24। বছর জুড়ে চোখ রাঙালো করোনা ভাইরাস দেখিয়েছে নানা ভ্যারিয়েন্ট। সেই সাথে করোনা টিকার যুগেও প্রবেশ করেছে বাংলাদেশ। 2 ডোজের সাথে দেওয়া শুরু করেছে বুস্টার ডোজও। পেয়েছে দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড। নানা প্রতিবন্ধকতার মাঝেও করোনায় মৃত্যুশূন্য দিনও পার করেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। করোনায় স্বল্প আক্রান্ত মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু হয় 2021। তবে বিশ্বব্যাপী করোনার ইউকে ও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব পড়ে বাংলাদেশেও। যদিও এর আগে 27 জানুয়ারি করোনার টিকা যুগে প্রবেশ করে বাংলাদেশ, 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। এপ্রিল থেকে বাড়তে শুরু করে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। শুরু হয় দেশব্যাপী কঠোর বিধিনিষেধ। 28 জুলাই দেশের সর্বোচ্চ 16,230 জনের করোনা আক্রান্তের খবর আসে। 5 ও 10 আগস্ট সর্বোচ্চ মৃত্যু সংখ্যা 264 জন। এরপর কমতে শুরু করে আক্রান্ত মৃত্যুর হার। ডিসেম্বর মাসে করোনায় একদিনে মৃত্যুশূন্য দিনও পার করে বাংলাদেশ। টিকা নিয়ে নানা অনিশ্চয়তা থাকলেও কোভ্যাক্স থেকে টিকা মেলে অবশেষে। এমনকি লক্ষ্যমাত্রার প্রায় 50% জনগোষ্ঠীকে টিকাদান শেষে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রমও। বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী চোখ রাঙানো ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয় বাংলাদেশেও। প্রথমে 2 জন নারী ক্রিকেটার শনাক্ত হয়। সামনের দিনগুলোতে স্বাস্থ্যবিধি ও টিকায় জোর দিতে চায় স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় 6ষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার বিষখালী নদী থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস কর্মীরা আরও 2 জনের মরদেহ উদ্ধার করেছে। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, এ পর্যন্ত আসলে কতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর এখন পর্যন্ত কতজন নিখোঁজ আছে? আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? জি, ধন্যবাদ লাবণী। আপনি যেমনটি বলছিলেন, অভিযান 10 লঞ্চে যে অগ্নি সংযোগ হয়ে যে দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনায় এখন পর্যন্ত 47 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে বরিশাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজকে সর্বশেষ 2 জনের লাশ বিষখালীর নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের খবর দেওয়া পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা যদি তাদের নিশ্চিত করতে পারে পরিচয়, তাহলে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে কিন্তু তাদের যে উদ্ধার হয়েছে মরদেহ দুটি, সে দুটি হস্তান্তর করা হবে। একটু আগে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটির সদস্যরা এই লঞ্চ পরিদর্শন করে গেছেন, কিন্তু তিনি যে তদন্ত কমিটির যে প্রধান আছেন, তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হন নাই। তিনি বলেছেন যে তাদের তদন্ত কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই দুর্ঘটনার স্থলটি কিন্তু একটি 5টি নদীর মোহনায় অবস্থিত, যে কারণে কিন্তু জোয়ার বাটার কারণে বিভিন্ন দিকে কিন্তু এই যে মরদেহ চলে যাচ্ছে। হয়তো 2-3 দিন গেলে পরে আরও কিছু মরদেহ উদ্ধার হতে পারে বলে সংশ্লিষ্ট সবাই বলছেন। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রেজাউল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝালকাঠি থেকে লঞ্চ দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীর কাছে। 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে শত্রুর মরণাস্ত্রের সামনে বুক পেতে দেয় মুক্তিকামী জনতা। প্রাণ হারান 30 লাখ বাঙালি। দামাল ছেলেদের আত্মত্যাগে স্বাধীন বাংলায় ওড়ে মুক্তি বাহিনীর রক্তে রঞ্জিত লাল বৃত্তের পতাকা। বাঙালি পায় বীরাঙ্গনার আঁচলে ছাওয়া সবুজ চরাচর। রণাঙ্গনের বিজয় অভিযানের সেই গল্প মানুষের মুখে মুখে। তবুও বীরত্বের কিছু কাহিনী আড়ালেই থেকে যায়।
এই যেমন নিভৃত পল্লী মানিকগঞ্জের সেওতা গ্রামের গোলাম কিবরিয়া তজু ও গোলাম মোহাম্মদ দস্তগীর টিটুর আত্মত্যাগ কতটা জানে নতুন প্রজন্ম, সেই গল্পই জানব অনিক মৃধার প্রতিবেদনে। মানিকগঞ্জ সদর থানার সেওতা গ্রাম, এই গ্রামের একটি পুরো পরিবার নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। অভিভাবকের মতো দাঁড়িয়ে থাকা বর্ষিয়ান বৃক্ষে ঢাকা একটি দোতলা ঘর, এই ঘরের উঠোন পেরিয়ে বেরিয়ে গেছেন 11 জন মুক্তিযোদ্ধা। শহীদ হয়েছেন গোলাম কিবরিয়া ওরফে তজু ও গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও সহায়তা করে গেছেন মুক্তিযোদ্ধাদের। পরিবারটির কনিষ্ঠ শহীদ ছিলেন গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো। অসীম সাহসী এই কিশোর যোদ্ধা সাভারের মাটিকে পাকিস্তানি হায়না মুক্ত করতে গিয়ে 14 ডিসেম্বর শহীদ হন। পরিবারটির বীরত্ব আর গর্বের জীবন্ত সাক্ষী এই বর্ষিয়ান সদস্য। মর্মান্তিক স্মৃতিচারণ উঠে এলো তার কণ্ঠে। তুজুবার স্মৃতি হলো সরাসরি গুলি করে মারে নাই, তাকে ব্যায়োনেটের চার্জের মাধ্যমে মাইরে রাস্তার পাশে ফেলে রাখছিল। টিটুবার সঙ্গে শেষ স্মৃতি হলো একজন রাজাকার এই টিটু এদিকে আয়, তখন টিটু বইলা গেল যে কাকা আপনি বাসায় যান, এই যে এই কথা বইলা সেই যে পালিয়ে চলে গেল, আর তার সঙ্গে আমাদের আর কোনো দেখা হয় নাই। মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা গ্রুপে ছিলেন টিটো। তার হাতেই অদেখা স্বাধীনতার ক্ষুধা নিয়ে প্রাণ হারান স্বাধীনতা প্রেমী এই কিশোর। তার হাতটা উপরের দিকে তোলা ছিল, তার শরীরটা একটু উপরে উঠলো আমাদের চোখের সামনেই, তারপরে এক পশলা গুলি তার বুকে বিদ্ধ হয় এবং সে লুকিয়ে পড়ে তারপরে বলতে থাকে বাচ্চা ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান। টিটো তজুর আত্মত্যাগকে মহান কীর্তি বললেন এই বীর মুক্তিযোদ্ধা। মানিকগঞ্জের যতগুলো পরিবার, ওদের ফ্যামিলিটা অবশ্যই তার টপে একটা অবস্থান করবে, কারণ ওরা সবাই মুক্তিযোদ্ধা। পরিবারের বর্তমান প্রজন্মের মুখেই শোনা গেল পরিবারটির এমন গৌরব ইতিহাস কিভাবে তাদের অনুপ্রাণিত করে। এইরকম পরিবার মনে হয় আপনারা সারা বাংলাদেশে খুঁজলে আর একটা পাবেন কিনা আমার সন্দেহ। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশ পরিচালিত করুক, এটাই আমাদের আশা। যেই জাতীয় বীরদের নিয়ে গর্বিত এই দেশ, তাদের স্মৃতি রক্ষায় মিলেছে কেবল অবহেলা। তবে আশা ছাড়েনি শহীদদের পরিবার। তারা চাইছেন শহীদদের নাম চিরস্থায়ী হয়ে থাক এই মানিকগঞ্জে। অনিক মৃধা, নিউজ 24, ঢাকা। এক মাসের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। চালের এমন অস্থিতিশীল দামেই বিপাকে সাধারণ ক্রেতারা। তবে চাল ব্যবসায়ীরা দুষছেন মিলারদের। অপরদিকে মিলাররা বলছেন ধানের দাম ঊর্ধ্বমুখী থাকায় বেড়েছে চালের দাম। তবে এসব অজুহাতে কান না দিয়ে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। দিনাজপুর থেকে ফখরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর। এ জেলায় গেল 1 মাস ধরে বাড়ছে চালের দাম, কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। চালের দাম এমন ঊর্ধ্বগতিতে বেশ বিপাকে রয়েছেন ক্রেতারা। মিনিকেট চাল এর আগে আসি কিনে গেলাম 2600 টাকা বস্তা, আর আজকে কিনতে আসি দেখি 2800 টাকা বস্তা। আমরা কেমন করে চলবো? এখন প্রতি কেজিতে 5 টাকা, 6 টাকা, 4.5 টাকা এই ধরনের বাড়ছে। আমরা গরিব মানুষ, চালকে দাম বেশি রকমের আমরা কিনবো। এদিকে ব্যবসায়ীরা বলছেন মিলারদের কাছে বেশি দামে চাল কিনতে হচ্ছে। মিলার নানা অজুহাতে দাম বৃদ্ধি করছেন বলে দাবি তাদের। মিলাররা বেশি রেটে মাল ছাড়তেছে, আমাদের মতো সাধারণ যেগুলো দোকানদার আছে এগুলা এই খুচরা মাল নিয়ে আসে অল্প অল্প করে বিক্রি করে লাভ করা মানে কঠিন হয়ে গেছে। মিলাররা দাম বাড়াচ্ছে, ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বাড়তেছে। গাড়ি ভাড়া বাড়ানো বেশি কারণে প্রতিটা কেজিতে 2-3 টাকা 4 টাকা পর্যন্ত বাড়ে গেছে। অপরদিকে মিল মালিকরা বলছেন ধানের বাজারের তুলনায় চালের দাম অনেক কম রয়েছে। সরকারকে মূলত ধানের বাজার মনিটরিং করা উচিত। বর্তমানে ধানের সঙ্গে চালের দামের কোনো সামঞ্জস্য নেই, কারণ হচ্ছে যে ধানের দাম বাজারে অনেক বেশি, সেই তুলনায় চালের দাম অনেক কম। তো সেই হিসেবে আপনার রাইস মিলাররা প্রতি মুহূর্তেই কিন্তু এখন লোকসানের সম্মুখীন হচ্ছে। অস্থির চালের বাজারে একদিকে যেমন জীবন চালানো দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের, তেমনি মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না প্রান্তিক কৃষকেরা। তাই কঠোর মনিটরিং এর দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবে চলতি বছর খনিজ উত্তোলন শিল্পের রেকর্ড আয় হয়েছে।
সম্প্রতি আয় সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে সৌদি সরকার। দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আরব নিউজ জানায়, চলতি বছরের প্রথম 10 মাসে খনিজ খাতের আয় পৌঁছেছে 19 কোটি 28 লাখ ডলারে। এ সময় মাইনিং লাইসেন্স পেয়েছে 690টির বেশি প্রতিষ্ঠান। সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে 2021-এর জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে খনিজ উত্তোলন খাতের আয় গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 27%। ভিশন 2030-এর অধীনে জ্বালানি ও পেট্রোকেমিক্যালের পর খনিজ উত্তোলন হচ্ছে দেশটির অর্থনৈতিক উন্নয়নের তৃতীয় পিলার। বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ডেনভার সিটিতে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন। রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার বিকেলে বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা করে। তারপর গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ইস্ট ডেনভার চিজম্যান পার্কে আরেক ব্যক্তিকে গুলি করেন। পরে পুলিশের ওপরও গুলি চালায় ওই বন্দুকধারী। এরপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। তবে হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো কাউন্টির কাছে এল কাজন এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই বলে জানিয়েছে সান দিয়েগো কাউন্টি শরিফ। স্থানীয় সময় সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করতে পারেনি শরিফের বিভাগ। জানায়, বিমানটি স্থানীয় বিমান ঘাঁটিতে অবতরণের কথা ছিল। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল 2 দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে। বৃষ্টি বাধায় ড্র হওয়া সেই ম্যাচে টাইগার ব্যাটসম্যানরা সেরে নিয়েছেন নিজেদের সেরা প্রস্তুতিটাই। সেখানে দ্বিতীয় দিনের শুরুতে 146 রানে নিজেদের ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড একাদশ। সাদমান রানের খাতা খোলার আগে কট অ্যান্ড বোল্ড হলেও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় 131 বল খেলে করেন 66 রান। শান্তর ব্যাট থেকে আসে 27, মুশফিকুর রহিমও খেলেন 66 রানের ইনিংস। এরপর লিটনের ব্যাট থেকে আসে 41, ইয়াসির আলী 21 ও মেহেদি মিরাজ করেন 20 রান। দিন শেষে 8 উইকেটে 269 তুলে ম্যাচ ড্র করে দু দল। 1 জানুয়ারিতে একই ভেন্যুতে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপেও করোনার থাবা। গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কার নিয়ম রক্ষার ম্যাচটি চলাকালীন সময় 2 আম্পায়ারের করোনা পজিটিভ আসায় তাৎক্ষণিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় খেলা। এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে 32.4 ওভারে 4 উইকেটে 130 রান করে টাইগার যুবারা। এরপর 2 আম্পায়ারের করোনা পজিটিভ হবার খবর এলে ম্যাচ কমিশনার তাৎক্ষণিক ম্যাচটি বাতিল করেন। রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে 30 ডিসেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন এই পর্যন্ত। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। সবাইকে ধন্যবাদ।